হ্যালো ভিউয়ার্স, রানা ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি পড়ি। আমাদের ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও ভুলবেন না। এই দুধ লাগবে, দুধ একদম দেশি গরুর দুধ, 50 টাকা কেজি। কে কে নেবেন তাড়াতাড়ি চলে আসেন, মাত্র 15 কেজি দুধ রয়েছে। এসব বলছে আর গাড়ি চালাচ্ছে। একটা ছেলে দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, তবে সবসময় মুখে মাস্ক পরে থাকে, কেউ তার মুখ দেখতে পায় না। শুধু বিক্রি করার জন্য মানুষদের ডাকছে। কিছুক্ষণের মধ্যে কয়েকজন মানুষ এসে ভিড় জমালো আর ছেলেটাকে বলতে লাগলো, কিরে মেঘ, অনেকদিন পর আসলি এই গ্রামে, কোথাও গিয়েছিলি নাকি? তোকে দেখলাম না কতদিন হয়েছে। আর তোর খামারের গরুর দুধ এই টেস্টও মিস করছিলাম খুব। কোথাও যায় নাই চাচা, আসলে একটু অসুস্থ ছিলাম তো, তাই আর কি আসতে পারি নাই। আর আমার খামারের গরুর দুধ তো মিস করতেই হবে। দেশি গরুর দুধ বিক্রি করি, তাও আবার কোনো ভেজাল নাই। এর জন্য হয়তো আরো বেশি ভালো লাগে। এই 14 গ্রামে একমাত্র বিশ্বাসযোগ্য ও পানি মুক্ত দুধ একমাত্র তোর কাছেই পাওয়া যায়। কেউ বলতে পারে না তোর দুধে পানি মিশ্রিত থাকে। পানি মেশালে চাচা গরুর ক্ষতি হয়, আর অবৈধভাবে কয় টাকায় রোজগার করতে পারবো বলেন? বৈধভাবে টাকা ইনকাম করছি, এতে কম বেশি পাই, এটাই আলহামদুলিল্লাহ আমার পরিবার চলে যায়। আচ্ছা, তুই এই গ্রামে কত 3 বছর যাবৎ দুধ বিক্রি করতেছিস? তোর মুখটা একবারের জন্য হলেও দেখলাম না। মুখে মাস্ক পরে থাকিস কেন সব সময়? চাচা, এটা আপনি বুঝবেন না। এখন বলেন কত কেজি দুধ দিব আপনাকে, আর বাকিদের কয় কেজি দুধ দিব বলতে থাকেন। এটা বলে যে যত কেজি দুধের কথা বলছে মেঘ সবাইকে তত কেজি দুধ মেপে দিচ্ছে। এখানে 15 কেজি দুধ বিক্রি করে মেঘ বাড়ির দিকে হাঁটা লাগালো। 20 মিনিটের মধ্যে চলে গেল তার বাসায়। কলিং বেল দিতেই তার মা এসে দরজা খুলে দিল। মেঘকে দেখে বলতে লাগলো, কিরে মেঘ, আর কত এইভাবে দুধ বিক্রি করবি তুই? বাড়িতে এত এত চাকর থাকার সত্ত্বেও তুই কেন দুধ বিক্রি করতে যাস বলতো একবার আমাকে? তোর বাবার এত এত সম্পত্তি, তুই বসে বসে খাবি তা না করে তুই কাজ করছিস। আম্মু, বসে বসে খাইতে ভালো লাগে না, আর বসে বসে খাইলে শরীর বসে যাবে, তখন আমি কি করব? তাই আমি কাজ করছি। আর কয়েকদিন থাকবো না হয় এইখানে, একটু ঢাকা যাব, কাজ আছে একটা। ঠিক আছে, যাস, এখন গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট কর। তোর আব্বু আসতেছে, পাশের গ্রামে গেছে। মতিনের ছেলে নাকি একটা মেয়েকে ধর্ষণ করেছে, ওইটার বিচার করতে। ও আচ্ছা, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আর আজকে আমার প্রিয় খাবার রান্না করেছো তো, যেগুলো বলে গিয়েছিলাম তোমাকে? সব কিছুই বানিয়ে রেখেছি, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবারগুলো টেবিলে রেডি করছি। মেঘ আর কিছু না বলে চলে গেল। গোসল করে এসে খাওয়া দাওয়া করেছে এমন সময় তার মা বলতে লাগলো, আচ্ছা বাবা, তুই যে কয়েকদিন পর পর ঢাকায় যাস, ওইখানে গিয়ে কি করিস বলতো আমাকে? তোর আব্বু মাঝে মধ্যে আমাকে প্রশ্ন করে, কিন্তু আমি কোনো কিছুর উত্তর দিতে পারি না। আম্মু, ঢাকায় একটা কাপড়ের দোকান দিয়েছি, ওইটাই দেখতে যাই কয়েকদিন পর পর। আর যা যা লাগবে ওইগুলো কিনে নিয়ে এরপর বাসায় আসি। ভাবছি একেবারের জন্য ঢাকায় চলে যাব, তুমি আর আব্বু যদি অনুমতি দাও। আমি দিলেও তোর আব্বু কখনো অনুমতি দিবে না। আর ঢাকায় যাবার দরকার নেই, এমনিতেই ভালো আছিস, কয়েকদিন পর পর গিয়ে দেখে আসবি, তাহলেই হবে। আর আমাদের ছেড়েও যাইতে হবে না ওইখানে। ঠিক আছে আম্মু, তোমরা যেটা বলবা ওইটাই হবে। এখন এক কাজ করো, আমার কাপড়গুলো ব্যাগের ভেতরে ভরে দাও, আমি আজকে রাতের ট্রেনে ঢাকা চলে যাব। আচ্ছা, খাওয়া দাওয়া করেছিস? এখন একটু ঘুমিয়ে নে, আবার রাতে ঢাকা যাবি। ঠিক আছে আম্মু। এই বলে মেঘ চলে গেল রুমে। বিছানায় শুয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেল মেঘ। এদিকে রোকেয়া বেগম মেঘের সকল কাপড় গুছিয়ে ব্যাগের ভিতর ভরে দিল। বিকেল 5টা। এমন সময় মেঘের ঘুম ভেঙে গেল ফোনের রিংটনে। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করতেই ওই মেঘ বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আমি রাঘব বলছিলাম। কালকে রাতে একটা মিশন আছে, আপনি আসতে পারবেন নাকি? যদি না আসেন তাহলে আমাদের টিম রোড 001কে খবর দেব।
কাউকে খবর দেওয়ার দরকার নেই। আমি আসছি রাতের ট্রেনে। আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করে স্টেশনে। আমি গিয়ে যেন তোদেরকে দেখতে পাই। ভাই আপনি ট্রেনে ওঠার সময় আমাকে একবার ফোন দিয়েন, আমরা গাড়ি নিয়ে চলে আসব স্টেশনে। তবে ভাই একটা কথা, আপনার পিছনে কিন্তু লোক লাগাইছে, পাতি মাস্তান রানা। আরে ওদের গোনার টাইম আছে নাকি আমার? 2 মিনিটের মধ্যে ওর মতন কত পাতিমাস্তানের লাশ ফেলে দিতে পারি, এটা হয়তো রানা জানে না। তোকে পরে ফোন দিতেছি, একটু কাজ আছে আমার। ঠিক আছে ভাই, সাবধানে আসবেন, আল্লাহ হাফেজ। এই বলে রাঘব ফোনটা কেটে দিল। ফোনটা কাটতেই মেঘের রুমে প্রবেশ করলো তার বাবা। মেঘ তার বাবাকে দেখে কিছুটা ভয় পেয়ে বলতে লাগলো, আব্বু, তুমি কখন এসেছো এখানে? আর তোমার হাতে এত টাকা কিসের? এই মাত্র এলাম। তুই নাকি ঢাকায় কাপড়ের বিজনেস শুরু করেছিস, এর জন্য এই টাকাগুলো দিতে এসেছি। এই টাকাগুলো নিয়ে দোকানটা আরো বড় কর। ঈদের সময় আমি নিজে গিয়ে আমার ছেলের দোকান থেকে কাপড় কিনে আনবো। আব্বু, আমার টাকা লাগবে না। আমার কাছে যে টাকা আছে ওইটা দিয়ে হয়ে যাবে। আর তুমি আমুকে নিয়ে ডাক্তারের কাছে যাও না কেন? আমু আগের থেকে অনেক শুকিয়ে গেছে, সাথে তুমিও শুকিয়ে গেছো। আসলে ভাব, এত কিছুর চিন্তায় আমি আর তোর মা শুকিয়ে যাইতেছি। ভাবতেছি তোকে সব কিছু বুঝিয়ে দিয়ে আমি একটু রেস্ট নিব, কিন্তু তুই তো আবার ঢাকা চলে যাস কয়েকদিন পর পর। কয়েকটা মাস অপেক্ষা করো, আমি সবকিছু বুঝে নেব আস্তে আস্তে। আর তোমার জন্য একটা জিনিস বানাইতে দিয়েছি, এইবার গেলে ওই জিনিসটা নিয়ে আসবো। এটা দেখে তুমি অনেক খুশি হবে আমি জানি। আছে, যা ফ্রেশ হয়ে আয়, আবার তো চলে যাবে এখন। আব্বু। মেঘ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেল স্টেশনে। গিয়ে দেখে এখনো ট্রেন আসে নাই, তাই সে টিকিট কেটে বসে আছে। এমন সময় একটা মেয়ে এসে বলতে লাগলো, এই যে ভাইয়া, আপনার কাছে ফোন আছে নাকি? আসলে আমার ফোনে চার্জ নেই, তো বাড়িতে একটা ফোন করব, যদি দিতেন। এই নিন ফোন। মেয়েটা মেঘের হাত থেকে ফোনটা নিয়ে তার মায়ের নাম্বারে কল দিয়ে কিছুক্ষণ কথা বলে ফোনটা আবার দিয়ে দিল মেঘের হাতে, আর ধন্যবাদ জানিয়ে চলে গেল। এইদিকে মেঘ তার মতো করে ফোন টিপতেছে। সন্ধ্যা 7টা। এমন সময় স্টেশনে ট্রেন প্রবেশ করতেই মেঘ ট্রেনে উঠে গেল। তার সিটে গিয়ে বসতে কিছুক্ষণ পর একটা মধ্যবয়স্ক লোক এসে বলতে লাগলো, এই যে ছেলে, আমাকে একটু বসতে দেবে তোমার সিটে? আমি হাঁটতে পারি না, দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় অনেক। আপনি বসেন, আমি দাঁড়িয়ে থেকে যেতে পারবো। মেঘ দাঁড়িয়ে রইল। দেখতে দেখতে ট্রেন চলে আসলো কমলাপুর রেলওয়ে স্টেশনে। মেঘ ট্রেন থেকে নেমে তার ফোনটা বের করে ফোন দিল সৌরভকে। ভাই আপনি কোথায় আছেন? আমরা আপনার জন্য স্টেশনের বাইরে অপেক্ষা করতেছি, আপনি বাইরে আসেন। একটু অপেক্ষা করো, আমি বাইরে আসছি। এই বলে মেঘ চলে গেল বাইরে। গিয়ে দেখে কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে। মেঘ সৌরভকে ইশারা দিয়ে তার কাছে ডেকে নিয়ে বলতে লাগলো, আমি গাড়ি দিয়ে যেতে পারবো না। আর তোকে যা যা বলেছিলাম সব ব্যবস্থা করেছিস তো? ভাই ব্যবস্থা তো করেছি, কিন্তু আপনাকে কলেজে ভর্তি হতে হবে, কারণ কলেজে কিছু ছেলেপেলে এই কাজে জড়িত আছে, সাথে কলেজের প্রিন্সিপাল আর কয়েকটা নেতা। আমি একবার যখন চলে এসেছি তখন সব ঠিক করে ফেলবো। এইসব নেতা খেতা আমার পায়ের নিচে থাকে সব সময়, তাদের গোনার টাইম নাই। ভাই আপনাকে সাবধানে থাকতে হবে, রয়্যাল এজেন্সি আমাদের পিছু লোক লাগিয়েছে, আপনাকে একবার ধরতে পারলে ক্রস ফায়ার করে মেরে ফেলবে। হাসালি রে আমাকে। আজ পর্যন্ত কেউ আমাকে ধরতে পারে নাই, সেইখানে কোনো এক ন্যূনতম এজেন্সি নাকি আমাকে ক্রসফায়ার করে মারবে। আচ্ছা তুই এখন চলে যা, সকালে তোকে ফোন দেব। ঠিক আছে, আমি না হয় প্রিন্সিপালের সাথে কথা বলে আপনার ভর্তির ব্যাপারটা বলে দিই ওনাকে। না, কিছুই বলতে হবে না, ওনাকে আমি নিজেই একা নিয়ে যাব ওইখানে। আর আমার সকল জিনিসপত্রগুলো দিয়ে যাস, আমি আবারও আগের রূপে ফিরে আসব। ভাই আপনি আবারও ব্ল্যাক ম্যাজিক শুরু করবেন, সাথে মানুষদেরও খুন করবেন? আমি শহরে এর জন্যই তো এসেছি, সন্ত্রাসমুক্ত করার পর এরপর আমি যাব এই শহর থেকে। আর ব্ল্যাক ম্যাজিক তো আমি তাদের উপরই করি যারা কিনা আমার সাথে লাগতে আসে। আচ্ছা ভাই, আপনার মন যেটা বলবে ওটাই করেন, আমি আছি। আপনি শুধু হুকুম করবেন, সাথে সাথে হাজির হব আমি। ঠিক আছে, যা এখন। সৌরভ চলে গেল। এদিকে মেঘ তার বইটা বের করে ব্ল্যাক মিউজিক গুলো পড়তে লাগলো। এই বইটা তাকে এক তান্ত্রিক মহারাজা দিয়েছিল। কিছুক্ষণ পড়া শেষ করে ঘুমাতে চলে গেল। সকাল 9টায় মেঘের ঘুম ভাঙল ইনকামিং কলের রিংটোনে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তার কিছু কাগজপত্র নিয়ে চলে গেল কলেজে।
গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় পিছন থেকে একজন বলে উঠল, এই ছেলে এইদিকে আয়। মেঘ আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো তাকে ডাকছে কিনা। মেঘ মেয়েটাকে ইশারা করে বলতে লাগলো, আপু, আমাকে ডাকছেন নাকি? তোকেই ডাকতেছি, এইদিকে আয়। মেঘ মেয়েটার কাছে যেতেই মেঘের শার্টের কলারটা ভালো করে ঠিক করে দিয়ে বলতে লাগলো, এখন তোকে নায়ক নায়ক লাগতেছে। ধন্যবাদ আপু। ধন্যবাদ দিতে হবে না, একটু ভালো করে বলেছি বলে এত খুশি হতে হবে না। তোকে একেবারে ব্যাককল এর মতো লাগতেছে, এক কথায় বলতে গেলে পুরাই আবাল মার্কা। এই কথাগুলো বলতেছে আশফিয়া। পিছন থেকে সিগারেট খেতে খেতে একটা মেয়ের সামনে এসে বলতে লাগলো, কেন বেচারাকে এসব বলতেছিস? বেচারা নতুন এসেছে এই কলেজে, কয়েকটা দিন যেতে দে, এরপর না হয় তাকে নিয়ে মজা করা যাবে। তুই কি বুঝবি, নীলা ওর সাথে এখন এসব করে যতটুকু মজা পাবে পরে আর ততটুকু মজা পাবে না। এই তোর ফাইলটা দেখি। এই নেন ম্যাম। মেঘ ফাইলটা দিয়ে দিল আশফিয়ার হাতে। কাগজগুলো পড়তে পড়তে বলতে লাগলো, বাহ, তুই তো ভালো মেধাবী ছাত্র। তা গ্রামের ক্ষেত ঢাকায় এসে স্মার্ট হওয়ার চেষ্টা করতেছিস নাকি? এত স্মার্ট হওয়ার দরকার নেই এই কলেজে। আজকে যেইভাবে এসেছিস প্রতিদিন এইভাবেই আসবি, তা না হলে রোদের মধ্যে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবো। ঠিক আছে, আমি তাহলে এখন যাই, আমার ফাইলটা দিন। আশফিয়া ফাইলটা দিয়ে দিল। এদিকে নীলা আশফিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আশফিয়া, একটা জিনিস খেয়াল করেছিস? ছেলেটার গলায় একটা লকেট ঝুলতেছে। কয়েক বছর আগে এমন একটা মুখোশধারীর গলায় লকেটটা দেখেছিলাম আমি। আরে এখন এইরকম কত রকেট বের হয়েছে। চল এখন ক্লাসে যাই। তোর সিগারেট খাওয়া যদি কোনো ছাড় দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। দূর, এত চিন্তা করিস না তো, কেউ দেখবে না, চল এখন। নীলা আর আশফিয়া চলে গেল ক্লাসে। এদিকে মেঘ প্রিন্সিপাল স্যারের কেবিনে বসে আছে। প্রিন্সিপাল স্যার মেঘের সকল কাগজ পত্র দেখে বলতে লাগলো, তোমার সকল কাগজপত্র তো দেখলাম। আমি চাইলে তোমাকে ভর্তি করাতে পারি, কিন্তু করব না। তোমার মতো একটা গাইয়া ছেলেকে যদি ভর্তি করাই তাহলে তোমাকে প্রতিদিন অসম্মান হতে হবে। সমস্যা নেই স্যার, তবু আমাকে ভর্তি করেন। আমাকে যে যা ইচ্ছে বলুক, আমি কিছুই মনে করব না। অনেক স্বপ্ন নিয়ে এসেছি এই কলেজে ভর্তি হব। 1,00,000 টাকা দাও, তাহলে আমি এক্ষুনি ভর্তি করে দিতেছি। কিন্তু স্যার, আমি এখন টাকা কোথায় পাবো? আমার কাছে তো কোনো টাকাই নেই। প্লিজ স্যার, আপনি আমাকে রিজেক্ট করে দিবেন না। না, তোমাকে কোনোভাবে এই কলেজে ভর্তি করানো যাবে না। তুমি চলে যাও এইখান থেকে। ভর্তি করাবি না নাকি? আমি অন্য ব্যবস্থা করব। তোর যা ইচ্ছে করে নে, তাতে আমার কিছুই যায় আসে না। মেঘ তার পকেটে হাত দিয়ে একটা মন্ত্র পড়ে প্রিন্সিপালের শরীরে ফু দিতেই প্রিন্সিপাল স্যার মেঘের বশ হয়ে গেল। মেঘ যা বলছে প্রিন্সিপাল স্যার তাই করছে। মেঘ ভর্তি হয়ে কাগজপত্রগুলো জমা দিয়ে চলে গেল বাহিরে। ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখছে। দেখা দেখি শেষ করে ক্লাসে চলে গেল। এমন সময় পিছন থেকে বলতে লাগলো, এই ছেলে, তোকে তো আগে কখনোই এই কলেজে দেখি নাই, নতুন নাকি? জি আপু, আমি নতুন। তা কিছু বলবেন নাকি? বাহ, তো সাহস আছে বলতে হবে। প্রিন্সিপালের মেয়ের সাথে এইভাবে গলা উঁচু করে আজ পর্যন্ত কেউ কথা বলতে পারে নাই। সেইখানে তুই কিনা আজকে আমায় বলতেছিস কিছু বলবো না কি? আপনি কলেজের প্রিন্সিপালের মেয়ে হন বা প্রধানমন্ত্রীর মেয়ে হন না কেন, এখানে কারো ক্ষমতার প্রয়োগ করবেন না। এটা কলেজ, সবাই একে অপরের বন্ধু। বাহ, জ্ঞান দিতে ভালোই পারিস তো। তা কোথায় থেকে এসেছিস আর তোকে ভর্তি বা করিয়েছে কে? আমি করেছি, তাই এবার তুই আমার মেয়ে হয়েছিস তো আর হয়েছে। এটা কলেজে, এখানে কেউ অন্যায় করলে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আব্বু, তুমি এসব কি আবল তাবল বলতেছো? আমি তোমার মেয়ে। একবার বলেছি না তোকে, এইখানে তুই আমার মেয়ে না। এইখানে সবাই আমার স্টুডেন্ট, আমি তার শিক্ষক। প্রিন্সিপাল এবং তাইয়বা কথা বলতাছে। এদিকে মেঘ ইশারায় আঙুল নাড়তাছে আর প্রিন্সিপাল তাই করতেছে। মেঘ আবারও মন্ত্র পড়ে প্রিন্সিপালকে ঠিক করে দিল। কি ব্যাপার, আমি এইখানে আসলাম কি করে? কি হয়েছে তাইয়বা? তুই গালে হাত দিয়ে দাঁড়িয়ে আসিস কেন? তুমি আমার গালে চর মেরে এখন আবার বলতেছো কি হয়েছে? আব্বু, আমি কখনোই আশা করি নাই তুমি আমাকে চর মারবে। আরে আমি তোকে কখন চর মারলাম? আর আমি ওই ক্লাসে কখন আসলাম? আমার তো কিছুই মাথায় আসতেছে না।
প্রিন্সিপালের এমন কথা শুনে ক্লাসে একজন ছেলে বলে উঠল, এই দেখ, আমাদের প্রিন্সিপাল স্যার পাগল হয়ে গেছে। কী সব আবল তাবল বলতেছে। সে তার নিজের মেয়েকে চর মেরে এখন বলতেছে তাকে কখন চর মেরেছে। হা হা হা। এইসব কথা শুনে তাইয়বা ক্লাস থেকে বের হয়ে গেল। এদিকে প্রিন্সিপাল স্যার মেঘের দিকে একবার তাকিয়ে যেই চলে যেতে যাবে, এমন সময় আবার পিছন ঘুরে বলতে লাগলো, এই ছেলে তোমাকে না বলেছি চলে যাওয়ার জন্য? তোমার মতো গরিব ছেলের জন্য এই কলেজে তৈরি করা হয় নাই। কি বলতেছেন স্যার এইসব? আপনি নিজে হাতে আমাকে কলেজে ভর্তি করিয়েছেন, ভর্তি ফর্মে তো আপনারই সাইন। কি বলতেছো এসব? আমি যদি ভর্তি করাইতাম তাহলে তোমার কাছ থেকে কম করে হলেও 10,000 টাকা নিতাম। আমি তো 1 টাকাও নিই নাই। আমি গরিব ঘরের ছেলে বলে তাই আপনি আমার কাছ থেকে টাকা নেন নাই। আমাদের স্যারকে ক্লাসে পাঠিয়ে দেন, আমরা ক্লাস করব। চুপচাপ বসে থাকে এখানে, ক্লাস করতে হবে না তোদের। মেঘ শেষ বেঞ্চে গিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর একটা ছেলে মেঘের পাশে বসতে বসতে বলতে লাগলো, তা তুমি এই কলেজে নতুন নাকি? আগে তো কখনো দেখি নাই। ভাই, আমি এই কলেজে নতুন, গ্রাম থেকে এসেছি। আমার জন্য একটা হোস্টেল ঠিক করে দিতে পারবে? আমার এই ঢাকা শহরে কেউই নেই। এই কলেজে হোস্টেল পাওয়া খুবই মুশকিল। তার চাইতে ভালো হবে তুমি ছোটখাটো একটা রুম ভাড়া নিয়ে থাকতে পারো, বেশি টাকা লাগবে না। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। এই বলে মেঘ ক্লাসে বসে আছে। দেখতে দেখতে 2 ঘন্টা চলে গেল। স্যার ক্লাসে একবার পা রেখে আবার বাইরে চলে গেল। এটা দেখে মেঘ আয়ুবকে জিজ্ঞাসা করতে লাগলো, কিরে, আয়ুব স্যার ভেতরে ঢুকেও ঢুকলো না কেন? হয়তো স্যার ক্লাসে কিছু একটা গন্ধ পেয়েছে, নতুন কোনো আলোর গন্ধ, তাই হয়তো এমন করতেছে। চিন্তা করিস না, এখনই চলে আসবে ক্লাসে। স্যার ক্লাসে ঢুকতেই সবার সালাম গ্রহণ করতে করতে বলতে লাগলো, তোমরা সবাই জানো যে সামনের মাসে আমাদের এই কলেজে একটা দল গঠন করা হবে। যেই দল জিতবে আগামী 2 বছর এই কলেজে যা ইচ্ছা তাই করতে পারবে, তবে মারামারি খুনাখুনি বাদে। স্যার, এবার এই ভোটে কে কে দাঁড়াবে আমাদের কলেজ থেকে? আমাদের এই কলেজ থেকে 3 জন দাঁড়াবে। এক প্রিন্সিপাল স্যারের মেয়ে, ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। দ্বিতীয় আমাদের এই এলাকার কমিশনারের মেয়ে মারিসা। তৃতীয় আমাদের সভাপতির মেয়ে ঋতু। স্যার, আপনি তো দেখলাম সব মেয়েদের নাম বলছেন। এই কলেজে কি কোনো ছেলে দাঁড়াতে পারবে না নাকি? দাঁড়াতে পারবে, কিন্তু কেউ টিকতে পারবে না, কারণ ওরা 3 জন ভোট চুরি করে নিয়ে নেয়, আর ওদের সাথে পাঙ্গা নিলে ওরা সোজা হাসপাতালে পাঠিয়ে দেয়। স্যার, আমি দাঁড়াতে চাই। কি কি করতে হবে আমাকে বলেন, আমি সবকিছু করতে রাজি আছি। এই মেঘ, তুই পাগল হয়ে গেছিস নাকি? একবার যদি জানতে পারে ওরা তুই দাঁড়িয়েছিস, তাহলে তোর হাড্ডি গুড্ডি ভেঙে কুকুরকে খাইয়ে দেবে। আর তোকে এই কলেজে কেউ চেনেও না যে তোকে ভোট দিবে। এই আয়ুব, সে যখন দাঁড়াতে চাইতেছে তাকে দাঁড়াতে দাও, একবার দেখুক সে ট্রাই করে পারে নাকি পারে না। স্যার, আপনি ওদের ব্যাপারে জেনে ও কেন মেঘকে বাঘের গুহায় ঠেলে দিতেছেন? আপনি তো জানেন ওরা কি কি করতে পারে। মেঘকে যদি খুন করে ফেলেও দেয় এইখানে, তাহলে কেউ এসে ধরবে না। আয়ুব, আমি মেঘের চোখে এমন কিছু দেখতে পারতেছি, আমার মনে হচ্ছে মেঘেই ইলেকশনে জিতবেই। কেউ সাপোর্ট না করলে আমি করব মেঘ, তোমাকে চিন্তা করো না। ঠিক আছে স্যার, এখন তাহলে পড়ানো শুরু করুন। স্যার পড়াতে শুরু করলো। মেঘ কয়েকটা ক্লাস শেষ করে হাঁটতে হাঁটতে বাসা খুঁজতেছে আর মনের সুখে গান গাইতেছে। এমন সময় পিছন থেকে কে যেন মেঘের মাথায় দিল সজোরে বাড়ি। পিছন ঘুরে দেখতে যাবে, সাথে সাথে মেঘ অজ্ঞান হয়ে গেল। এদিকে তাইয়বা মেঘের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, এখন বুঝ ডালা, আমার সাথে গলা উঁচু করে কথা বলার ফল। এই তোরা এই শালাকে রাস্তার মাঝখানে শুইয়ে রেখে আয়, গাড়ির নিচে পড়ে মারা যাক। এই তো আপা, ছেলেটাকে এইখানে রেখে যায়, আবার যদি আমাদের পিছু লাগতে আসে তখন না হয় বোঝাবো কত ধানে কত চাল। তুই যখন বলতেছিস, আচ্ছা যা, তোর কথাটা না হয় শুনলাম। চল এখন চলে যাই, কালকে সকাল সকাল কলেজ চলে আসিস। আব্বু কি যেন বলবে আমাদের। ঠিক আছে, চলে আসবো। চল একটা জায়গায় যাই যেখানে শুধু আনন্দ আর আনন্দ করতে পারবি, কেউ বাধা দেবে না। চল যাই তাহলে। এই বলে ঋতু, মারিয়া আর তাইয়বা চলে গেল একটা বস্তির সামনে। তাইয়বা এটা দেখে ঋতুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে, তুই এটা আমাকে কোথায় নিয়ে এসেছিস? এই পোস্টারটা দেখে তো মনে হচ্ছে এটা কোনো একটা পতিতালয়। এটা পতিতালয়, এখানে মজা আছে, চল আমার সাথে।
একবার ভিতরে গেলেই বুঝতে পারবি কি মজা। তবে একটা কথা মাথায় রাখিস, বেশি খেয়ে ফেললে কিন্তু পুলিশের কাছে ধরা খেয়ে যাবো। আচ্ছা যা, বেশি খাবো না, এখন তো চল আগে গিয়ে দেখি এটার ভিতরে এমন কি মজা আছে যে আমাকে এখানে নিয়ে এসেছিস। এই বলে তিনজন চলে গেল ভিতরে। সিঁড়ি বেয়ে 3 তলায় চলে গেল। এক দল ছেলে বসে আছে। এটা দেখে ঋতু বলতে লাগলো, ভয় পাস না, কিন্তু ওদের আমি ভালো করে চিনি। আমার সাথে এইখানে কয়েকদিন আসা যাওয়া কর, তাহলে সব বুঝে যাবি আমি এখানে কি করি। এই বলে ঋতু ছেলেটার পাশে গিয়ে বসে পড়ল। এইদিকে তাইয়বা আর মাইশা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। ছেলেটা ঋতুকে বলতে লাগলো, ঋতু বেবি, এত দেরি করলে কেন আজকে আসতে? তুমি জানো না তোমাকে না দেখলে আমার কিছু ভালো লাগে না। আজান আসতে তো সময় লাগবে, তাই না? আজকে একটু দেরি হয়ে গেছে, চলো আমার বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দিই। এই তো আবা আর মাইশা, এদিকায়। তাইয়বা আর মাইশা চলে গেল তাদের কাছে। শুনো রিয়াজ, এটা হচ্ছে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারের মেয়ে তোয়াবা, আর এটা হচ্ছে পুলিশ কমিশনারের মেয়ে মাইশা। বাহ বেবি, তুমি তো সুন্দর মাল আনবে ভাবতেই পারি নাই। ওদেরকেও কি এই ব্যবসা ধরিয়ে দেবে? দেখি ওরা রাজি থাকলে করবে, আর না করলে নাই। তো আবার মাইশা, তোরা দুজন এইখানে বসে থাক, আমি একটু ভিতর থেকে আসতেছি। চলো যান, আমরা যাই। চলো, আজকে তোমাকে অনেক আদর করব, কোনোদিন আমার কাছ থেকে দূরে থাকতে পারবে না। এই বলে রিয়াজ ঋতুকে নিয়ে চলে গেল কেবিনের ভিতরে। এদিকে তাইয়বা আর মাইশা বসে আছে আর বলতাছে, ছি ঋতু, তো এই এতটা খারাপ আমি আগে জানতাম না। চল আমরা এখন এখান থেকে চলে যাই, ওর সাথে আর বন্ধুত্ব রাখবো না। ঋতুর যা ইচ্ছা মন চায় করুক, তাতে আমাদের কি? আর আমি আগে থেকেই জানি যে ঋতু এসব করে বেড়ায়। তার মানে তুইও তার সাথে জড়িত আছিস, তাই না? জাস্ট সিম্পল ব্যাপার, এসবে কিছুই হয় না, শারীরিক তৃপ্তি পেলেই যথেষ্ট। এইসব কথা বলতেছে ওরা দুজন। প্রায় 30 মিনিট পর ঋতু তার হাতে 2 বান্ডিল টাকা নিয়ে এসে তাইয়বা আর মাইশাকে বলতে লাগলো, মাইশা, তুইও আজকে করবি নাকি? করলে করতে পারিস, ভিতরে অনেক লোক আছে। না রে, আমার এখন দরকার নেই, যখন টাকার প্রয়োজন হবে তখন করবো, এখন চল। এই বলে 3 বান্ধবী চলে গেল বাহিরে। এদিকে তাইয়বা ভাবতেছে সে তাদের সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করে ফেলবে নাকি এইসব ভাবতেছে। এমন সময় ঋতু বলতে লাগলো, দেখ তো আবা, তুই চাইলে আমাদের টিমে জয়েন করতে পারিস। তুই এই লাইনে নতুন অনেক টাকা পাবি। শারীরিক সম্পর্ক করলে কিছুই হয় না, আর প্রোটেকশন ব্যবহার করবে, ওরা তো বাচ্চা হওয়ার কোনো চান্সই নেই। তোরা করতেছিস, তোরাই কর, আমার করার দরকার নেই। একবার যদি আমার আপু জানতে পারে আমি এসব কাজে জড়িত আছি, তাহলে তো জানিস আপু কি করতে পারে। তোর আপু জানবে কিভাবে যদি আমাদের মধ্য থেকে কেউ না বলে? এখন তুই ভেবে দেখতে পারিস, তুইও চাইলে আমাদের সাথে জয়েন করতে পারবি। এইখানে শুধু টাকা আর টাকা। এইসব বলতে বলতে 3 বান্ধবী চলে গেল যার যার বাসায়। রাতে খাবার টেবিলে বসে আছে তাইয়বা এবং তার বোন। কি রে তবা, আজকে কলেজ ছুটির পর তুই কোথায় গিয়েছিলি রে? আমি বাসায় এসে তোকে পেলাম না। ওই না মানে আপু, আমি একটু বান্ধবীদের সাথে ঘুরতে গেছিলাম। কেন, কোনো প্রয়োজন বা নাকি আমাকে? না, কোনো প্রয়োজন নেই, তবে ঋতুর ব্যাপারে আমি কিছু ইনফরমেশন পেয়েছি, তার সাথে চলাফেরাটা একটু কম করবি। ঠিক আছে আপু। আর তোমার অফিসের কি খবর? শুনেছি তুমি নাকি সিআইডি অফিসারের গোয়েন্দা সদস্য হয়ে কাজ করবে। এখন থেকে আমি সিআইডির সিক্রেট গোয়েন্দা অফিসার। আমি যা ইচ্ছা করতে পারবো, কেউ বাধা দিতে পারবে না। ও আচ্ছা। এইসব বলতেছে আর খাবার খাচ্ছে। চলুন দেখে আসি মেঘ কি করছে। ছাদের উপর বসে আছে। আজকেই এই বাসায় নতুন ভাড়া এসেছে। পরন্ত বিকেল এখন। সূর্য অস্ত যাচ্ছে। মেঘ একদৃষ্টিতে তাকিয়েছে সেদিকে। বেশ কিছুক্ষণ বসে থাকার কারণে মেঘ উঠে পড়ল ওখান থেকে। যেই নিচে যেতে যাবে এমন সময় পিছন থেকে একটা মেয়ের কণ্ঠে কেউ বলে উঠল, চলে যাইতেছেন নাকি? মেঘ কিছুটা ভয় পেয়ে আশেপাশে দেখতে লাগলো, কিন্তু কাউকে দেখতে পেল না। এমন সময় আবারও মেয়েটা বলে উঠল, এই যে মিস্টার, আমি আপনার পাশে দাঁড়িয়ে আছি, আমাকে দেখলেন না? এটা শুনে মেঘ পাশে তাকাতেই দেখতে পেল
একটা মেয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পুরাই চ্যাপ্টা শুটকির মতো। এইসব ভাবছে মেঘ। এমন সময় আবারও মেয়েটা বলে উঠল, আপনি বোবা নাকি যে কথা বলতে পারেন না? না, কথা বলতে পারি। আসলে আমি এই বাসে নতুন তো, তাই আর কি কাউকে চিনি না। মেয়েদের সাথে আমি বেশি কথা বলি না। ও আচ্ছা, তা কিসে পড়েন আপনি? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আপনি কিসে পড়েন? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা যান তাহলে, গিয়ে পড়তে বসুন। হুম। ভাই আপনি কোথায় আছেন এখন? এই তো বাসায় আছি। কেন, কি হয়েছে? আপনি একটু আমাদের ডেরায় আসেন, আপনার জন্য একটা অনেক বড় সারপ্রাইজ আছে। এত রাতে আমি যাব কি করে? তুই একটা গাড়ি পাঠিয়ে দে, আমি ঠিকানা পাঠাচ্ছি মেসেজ করে তোকে। ঠিক আছে ভাই, রাখছি তাহলে। মেঘ ফোনটা কেটে রাজকে তার অ্যাড্রেসটা পাঠিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর মেঘ আস্তে আস্তে ছাদে চলে আসলো। নারকেল গাছ দিয়ে নিচে নেমে সোজা পিছনের গেট দিয়ে বাইরে বের হয়ে গেল। কিছু দূরে গাড়িটা রাখা আছে। মেঘ হাঁটতে হাঁটতে গাড়ির সামনে এসে বলতে লাগলো, কি এমন সারপ্রাইজ আছে রে যে এত রাতে আমাকে যেতে বলছে? আগে চলুন ভাই, এরপর দেখতে পারবেন কি সারপ্রাইজ আছে। মেঘ চলে গেল ড্রেরায়। তার কেবিনে প্রবেশ করতে দেখতে পেল একটা লোককে বেঁধে রেখেছে। মুখ কাপড় দিয়ে ঢাকা, তাই কিছু দেখা যাচ্ছে না। কি রে রাজ, এটা কাকে ধরে নিয়ে এসেছিস? ভাই আপনার সারপ্রাইজ আপনি নিজেই দেখে নিন কেমন হয়েছে। ভালো হলে আমাকে একটা ধন্যবাদ দিয়ে দেবেন। মেঘ লোকটার মাথা থেকে কাপড়টা সরাতেই তো অবাক, কারণ বিখ্যাত বিজনেসম্যান আরিয়ান চৌধুরী বসে আছে। মেঘকে দেখে যে কিছু বলতে যাবে কিন্তু বলতে পারছে না, তার মুখে কাপড় বাঁধা দেখে। মুখ আরিয়ানের মুখ থেকে কাপড়টা খুলতেই আরিয়ান বলতে লাগলো, কিরে, সাহস থাকলে হাতের বাঁধন খুলে দে, কথা বল। আর আমাকে এইখানে ধরে এনেছিস কেন, এটার জবাব দে। রাজ, ওর হিস্টোরিটা বল তো দেখি। 2388 জন মেয়ে পাচার, 109 জন মেয়েকে ধর্ষণ, 12 জন মেয়েকে খুন এবং 135 পরিবারের জায়গা জমি জোর করে দখল করে নিয়েছে ভাই এই আরিয়ান। শুনতেছিস তো কিসের জন্য তোকে ধরে এনেছি? শুনেছি, আমাকে ছেড়ে দে বলতেছি। তা না হলে তোদের কোনো অস্তিত্ব থাকবে না। আমার হাত কত দূর যাইতে পারে তোদের জানা নেই। আমার হাত কতটা চুলকাইতে পারে তোর কেন জানা নেই? এইখানে আজ পর্যন্ত 178টা খুন করেছি, এই তোর মতন কিছু লোকদের। তুই কে রে যে আমার বিচার করবি? উল্টো আমি তোর বিচার করব। একবার সকালটা হতে দে, এরপর দেখ আমার কত লোক আসে। সকাল হওয়ার আগেই তোর রক্ত চুষে খেয়ে ফেলবো। রাজ, আমার জিনিসপত্রগুলো দে তো। এই নিন ভাই, এই বক্সের ভিতরে আপনার সকল জিনিসপত্র আছে। আর একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, আপনার জিনিসের সাথে ওইটা দিয়ে প্রথমে ট্রাই করিয়েন, দেখে নিন ভালো নাকি খারাপ। মেঘ বক্সটা খুলতে দেখতে পেল ভিতরে একটা ছুরি রাখা আছে। ছুরিটা হাতে নিতেই তার ভিতর থেকে অনেকগুলো জিনিস বেরিয়ে আসলো। এটা দেখে তো মেঘ অবাক। বাহ, আজকে একটা ভালো জিনিস দিয়েছি সুরে রাজ, এটা দিয়েই কাম সেরে নিই। এই বলে আরিয়ানের পায়ের ভিতরে গেঁথে দিল বড় 13 ইঞ্চির একটা চিকন রড। এদিকে আরিয়ানের মুখে কাপড় থাকার কারণে তার চিৎকার বাহিরে যাচ্ছে না। মেঘ রডটা মাঝ বরাবরই এনে দুপাশ দিয়ে বাড়ি দিতে লাগলো। অন্যদিকে রাজও সেম কাজ করতেছে আর এক পায়ে। কিছুক্ষণের মধ্যে আরিয়ানের পা থেকে মাংসগুলো আলাদা হয়ে হাড্ডিটা দেখা যাচ্ছে, অনেক সাদা হাড্ডি। এইটা দেখে মেঘ দিল হাড্ডিতে সজোরে বাড়ি, সাথে সাথে ভেঙে গেল হাড্ডিটা। এদিকে আরিয়ান চিৎকার করতে করতে মারা গেছে। রাজ, ও লাশটা ওর অফিসের সামনে রেখে আসবি, আর কিছু প্রমাণ রেখে আসবি যেগুলো সে করত। বাকি প্রমাণ পুলিশ প্রধানের কাছে পাঠিয়ে দিবি। ঠিক আছে ভাই, চলেন আপনাকে বাড়িতে দিয়ে আসি। তোর যেতে হবে না, তুই কাজটা সেরে ফেল। এই পলক, তুই চল আমার সাথে। পলককে নিয়ে মেঘ চলে গেল বাসার কিছুটা কাছে। মেঘ নেমে পলককে বলতে লাগলো, তুই এখন চলে যা, আমি হেঁটে বাসায় পৌঁছে দিতে পারবো। এই বলে মেঘ চলে গেল বাসায়। দেওয়াল টপকিয়ে নারকেলের গাছ দিয়ে ছাদে চলে গেল। আস্তে আস্তে চারিপাশ দেখতে দেখতে তার রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে গেল। সকাল 10টায় এমন সময় কলিং বেলের শব্দ শুনতে পেল। মেঘ ঘুম ঘুম চোখে দরজা খুলতেই নাবিলা বলতে লাগলো, কি ব্যাপার, আপনি তো দেখি এখনো ঘুমোচ্ছেন। কলেজ যাবেন না? কলেজ যাবেন কখন? আজকে যাব না, শরীরটা ভালো নেই, অনেক ক্লান্ত লাগছে, আপনি চলে যান।
আমি না হয় যাব, কিন্তু আপনার শার্টে এত রক্ত লেগে আছে কেন? এটার উত্তর দিন আগে। মেঘ শার্টের দিকে তাকিয়ে দেখে সত্যি রক্ত লেগে আছে। মেঘ কিছু একটা ভেবে বলতে লাগলো, আরে এটা রক্ত না, রাতে আর্ট করেছিলাম, ওইখান থেকে রং লেগেছে হয়তো। আপনি এখন যান, আমার অনেক ঘুম পাচ্ছে। ঠিক আছে, বিকেলে কথা হবে, বাই। এই বলে নাবিলা চলে গেল। এদিকে মেঘ দরজাটা লাগিয়ে দিয়ে তার শার্টটা খুলে ওয়াশরুমে ভিজিয়ে দিয়ে আবার শুয়ে পড়ল। দুপুর 2টা, এমন সময় কলিং বেল বেজে উঠল। মেঘ দরজা খুলতেই নাবিলার আম্মু দাঁড়িয়ে আছে খাবার নিয়ে। এই নাও মেঘ, তোমার খাবার। সকালে নাবিলা তোমাকে ডেকে গেল, তুমি ওঠো নাই কেন? শরীরটা একটু দুর্বল লাগছিল তো, তাই আর কি যাই নাই। আচ্ছা আপনি যান, আমি খাবার খেয়ে নিবনি। ঠিক আছে, যাইতেছি। নাবিলার আম্মু চলে গেল। এইদিকে মেঘ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে বসে ফোন টিপছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সৌরভ ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই সৌরভ বলতে লাগলো, মামা তুই কোথায় আছিস? এখনই কলেজে আয়। এইদিকে ওরা আমাকে আটকে রেখেছে, তুই তাড়াতাড়ি আয়। ঠিক আছে, আসতেছি এখনই। মেঘ বেশি কিছু না ভেবে রেডি হয়ে চলে গেল। কলেজ গিয়ে দেখে তৈয়বা এবং তার পুরো গ্যাং নিয়ে সৌরভকে আটকে রেখেছে। মেঘ ওদের সামনে যেতেই বলতে লাগলো তৈয়বা, বলতে লাগলো, কিরে আজকে তোকে কলেজে দেখলাম না, আসিস নাই নাকি আজকে? না ম্যাম, আজকে আসি নাই, শরীরটা ভালো না তাই আর কি। ও আচ্ছা, আমার সোনা পাখিটার জ্বর এসেছে তাই না? কাছে আসো, তোমার জ্বরটা ভালো করে দিই। এই বলে তৈয়বা মেঘকে কাছে টেনে মেঘের 2 গালে কষে 2টো চড় মেরে দিয়ে বলতে লাগলো, এখন আমার বাবুটা যাও, তুমি আবার পরে দেখা হবে কেমন? আর বিকেলে পার্কে চলে আইসো, তোমার সাথে একটু আড়ালে বসে প্রেম করব। বাহ, তাও বাহ, তুই তো দেখি ভালোই মজা নিতে পারিস। বেচারা কত কষ্ট পেয়েছে বলতো, একটু জোরেই চড়গুলো মেরেছিস। হয়তো মেরেছি, কিন্তু তোর এত জ্বলতেছে কেন এটাই তো বুঝলাম না। তুই থাকবি হাসি খুশি, তা না তোর জ্বলতেছে কেন? কোনো তো কাহিনী আছেই এইখানে, সত্যি করে বলতো কি কাহিনী? কাহিনী আবার কি হবে? আমি তো তাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি। আমি তাকে ছাড়া বাঁচব না। তাই বা প্লিজ ওর সাথে এমন করিস না, আর ও যে কষ্ট পাই খুব। ওর কষ্ট দিয়ে আমি কি করব বলতো? তোর যদি এতই কষ্ট হয় আমাদের গ্যাং ছেড়ে দিয়ে ওর সাথে থাকতে পারিস, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, আজ থেকে আমি তার সাথেই থাকবো। র্যাগিং করলে আমাদের সোজা আব্বুর কাছে বিচার দিব তার নামে। তৈয়বা তার বান্ধবীদের সাথে কথা বলতেছে। এমন সময় ঋতু আর মাইশা এসে বলতে লাগলো, তো আপা, তোর সাথে কিছু কথা আছে, আমাদের কথাটা রাখবি প্লিজ বান্ধবী, তোর 2টা পায়ে পড়ি। আগে বল তো, তারপরে ভেবে দেখবো রাখা যায় না রাখা যায় না। আমি যার সাথে ওই দিন করেছিলাম না, ওর একটা বড়লোক বন্ধু আছে এবং বড় বড় মাফিয়াদের সাথে হাতও আছে তার। তুই যদি তার সাথে রিলেশন করার নাটক করিস, তাহলে ওর কাছ থেকে অনেক টাকা হাত দিয়ে নিতে পারবো আমরা। আমার বাবার কম আছে নাকি টাকা যে তুই বলতেছিস তার সাথে রিলেশন করে আমি তার কাছ থেকে টাকা নিব? টাকা না নে, আমরা আমাদের কাছে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। বড় বড় মাফিয়াদের সাথে একবার আমাদের ফাপ হয়ে গেলে আর কিছু লাগবে না। আমরা যত চাইবো ততই ওরা টাকা দিবে। ঠিক আছে, তুই যখন বলতেছিস তাহলে আমি তার সাথে রিলেশন করার নাটক করব। তবে একটা কথা, তুই যা করছিস সে যদি তা করতে চাই তাহলে আমি তোকে সব কিছু বলে দিব, এটা মনে রাখিস। ঠিক আছে, তখন তুই বলে দিস, তাতে আমাদের কিছু যায় আসে না। আজকে বিকালে সে আসবে আমাদের সাথে দেখা করতে। ঠিক আছে, আমি এখন বাসায় গেলাম, বিকেলে খবর দিস আমাকে। আচ্ছা, দিবনে খবর। তৈয়বা চলে গেল বাসায়। এদিকে নীলা রাস্তার একপাশে দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় কয়েকটা ছেলে নীলাকে ঘিরে ধরে বলতে লাগলো, এই দেখেছিস তোরা, এই শালিটা তো দেখতে পুরাই মালের মতো লাগতেছে। ওর সাথে এক রাত কাটাতে পারলে জীবন ধন্য হয়ে যাবে, কি বলিস তোরা? ভাই ঠিক বলছেন, এই মালটাকে নিয়ে যাই, চলেন তাহলে। নিয়ে চল। যেই নীলা শরীরে হাত দিতে যাবে এমন সময় মাস্ক পরা একটা ছেলে এসে বলতে লাগলো, ভাই আমিও কি আপনাদের সাথে যোগ দিতে পারি? এই মেয়েটার ওপর অনেক আগে থেকেই আমার নজর ছিল আমার, যদি বলেন আমিও আপনাদের সাথে যোগ দেব। ঠিক আছে আয়, তবে 10,000 টাকা দিতে হবে।
আমাদের, তাহলেই তুই মেয়েটাকে ভোগ করতে পারবি। ঠিক আছে, টাকা দিতে রাজি আছি আমি, চলেন এখন যাই তাহলে। ছেলেগুলো এবং মাস্ক পরা লোকটা চলে আসে ছেলেগুলোর আস্তানায়। ঘরের ভিতরে ঢুকে মেয়েটাকে বেঁধে ছেলেটাকে বলতে লাগলো, আগে আমি শুরু করি, কি বলিস তোরা? ভাই শুরু করেন তাহলে। আরে ভাই, এত তাড়াতাড়ি করছেন কেন? আগে আমার কথা শুনবেন তো নাকি? আমার কথা না শুনে আপনারা মেয়েটাকে ভোগ করতে যাচ্ছেন? তোর আবার কি কথা শুনবো? আর তুই মাস্ক পরে আছিস কেন? মাস্ক খুলে ফেল, তোর মুখটা একবার আমরা দেখি। যেহেতু তুই আমাদের দলের একজন আজকে, সেহেতু তোর মুখটা তো দেখতেই পারবো। মাস্ক খুলতেই নীলা অবাক দৃষ্টিতে তাকিয়েছে ছেলেটার দিকে, কারণ এটা আর কেউ না, এটা হচ্ছে মেঘ। মেঘকে দেখে নীলা বলতে লাগলো, মেঘ, আমি তো তোমার বোন, এর মতো আমার জীবনটা নষ্ট করে দিও না, আমাকে বাঁচাও ওদের হাত থেকে প্লিজ, তোমার দুইটা পায়ে পড়ি। সরি নীলা, আমি কাউকে বাঁচাই না, সবাইকে মেরে ফেলি। তো তোমাকেও ভোগ করা শেষ করে নদীতে মেরে ভাসিয়ে দিয়ে আসবো। প্লিজ মেঘ, আমি তোমার পায়ে পড়তেছি। নীলা অঝরে কান্না করতেছে, কিন্তু তার কান্নার শব্দ রুমের বাইরে যাচ্ছে না। এইদিকে যে ছেলেটা নীলার শরীরে হাত দিতে যাবে, এমন সময় মেঘ ছেলেটার মাথায় ধরে ঘোরাতে লাগলো। আস্তে আস্তে ছেলেটার ঘাড় ভেঙে উল্টো হয়ে গেল। এটা দেখে বাকি ছেলেরা বলতে লাগলো, কিরে, তুই না আমাদের সাথে ভোগ করতে এসেছিস এই মেয়েটাকে, তাহলে আমাদের বসকে মারলি কেন তুই? আমার কথা শুনে নেই তোদের বস, এর জন্য মেরে ফেলেছি। এখন যদি তোরা না শুনিস, ওর মতন তোদেরও একই অবস্থা হবে। হ্যাঁ, দেখছিস আমরা কয়েকজন আছি এইখানে, আর তুই একা। আমরা যদি সবাই তোর উপর ঝাঁপিয়ে পড়ি, তুই বেঁচে ফিরবি নাকি সন্দেহ আছে। বেঁচে ফিরবো এটা চিন্তা নেই, তবে তোরা বেঁচে ফিরবি নাকি এটা চিন্তা কর। আজ থেকে খেলা শুরু হয়ে গেছে আমার। এই বলে মেঘ দরজাটা লাগিয়ে এক একটা ছেলের ঘাড় মটকে ফেলছে, আবার কারোর জিভ কেটে ফেলছে, আবার কারোর পা কেটে ফেলছে। অন্যদিকে নীলা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। নীলা কিছুই বুঝতে পারছে না এইখানে কি হচ্ছে। তাকে বাঁচানোর জন্য ফাইট করতেছে, নাকি তাকে মেঘ একাই ভোগ করার জন্য ফাইট করতেছে। পুরো ঘর রক্তে ছড়াছড়ি, ছেলেগুলো সবাই মারা গেছে, কাউকে বাঁচিয়ে রাখে নাই। বাঁচিয়ে রাখলে যে মেঘের বিপদ হবে সেটা সে বুঝতে পেরেছে। সবাইকে মেরে মেঘ নীলার দিকে এক পলক তাকালো। তাকাতেই নীলা ভয়ে কান্না করে দেয়, কারণ মেঘের পুরো মুখে রক্তে মাখামাখি হয়ে আছে। মেঘ নীলার হাতের এবং পায়ের বাঁধন খুলতে খুলতে বলতে লাগলো, নীলা, শোনো একটা কথা মনোযোগ দিয়ে। এইখানে যা হয়েছে সবকিছু তোমার মাথা থেকে ডিলিট করে দাও। এইখানে যা হয়েছে যদি একটা কথা কারো কানে যায়, তাহলে তোমার মৃত্যু ওই দিনের মতন হবে, মনে রাখো। এইখানের একটা কথাও কাউকে বলবো না। তবে আপনি তো আমাকে ভোগ করতে চাইছিলেন, ভোগ করবেন না নাকি? না, আমি এমন মানুষ না। মেয়েদের শরীরের প্রতি আমার একটুও লোভ নেই। ওই সময় বলেছিলাম, কারণ ওরা যাতে আমার পরিচয়টা না জানতে পারে। আমরা দুইজন একই কলেজে পড়ি। আমার যেই রূপটা এখন দেখতেছো না, এটা এক রূপ, আরেক রূপ একটু আগেই দেখেছো। তা তো দেখেছি, কিন্তু একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। আপনি কি সত্যি কলেজের স্টুডেন্ট, নাকি স্টুডেন্ট সেজে থাকার অভিনয় করতেছেন? স্টুডেন্ট হলে তো আমাদের প্রিন্সিপাল স্যার বোর্ডে লাগিয়ে দিত আপনার কিছু তথ্য, কিন্তু স্যার কিছুই করে নাই। আস্তে আস্তে জানতে পারবেন, এখনই এত জানা বেশি ভালো না। চলেন, আপনাকে দিয়ে আবার আমি বাড়িতে যাব। ভিতরে মনে হয় টিউবওয়েল আছে, আপনি ওইখানে গিয়ে হাত মুখটা ধুয়ে আসেন। আপনার হাতে এবং পুরো মুখে রক্তে মাখামাখি হয়ে আছে। মেঘ আর কিছু না বলে টিউব অয়েলের থেকে হাত মুখ ধুয়ে এসে নীলাকে নিয়ে চলে গেল। কলেজের সামনে একটা রিস্কায় উঠিয়ে দিয়ে মেঘ চলে গেল বাসায়। রুমে প্রবেশ করে ড্রেস চেঞ্জ করে বসে আছে। বেশ কিছুক্ষণ পর নাবিলা আসলো আর বলতে লাগলো, কি ব্যাপার, কলেজ থেকে এসে তোমাকে বাসায় দেখতে পেলাম না যে, কোথাও গিয়েছিলে নাকি? বন্ধুকে আটকে রেখেছিল, তাকে ছাড়িয়ে নিয়ে আসলাম। ও আচ্ছা, তো খাওয়া দাওয়া করেছো নাকি করবে? খাওয়া দাওয়া করছি। আমার সাথে পার্কে ঘুরতে যাবে নাকি একটু পর? নিয়ে গেলে তো যাবই। আচ্ছা তুমি থাকো, আমি রেডি হয়ে আসছি একটু পর। ঠিক আছে, যাও। নাবিলা চলে গেল। এদিকে মেঘ বসে বসে ফোন টিপতেছে। এমন সময় তার আব্বুর ফোন কল রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, কি রে মেঘ,
কখন বাসায় আসবি? অনেক দিন তো হয়ে গেছে ঢাকা গেলি, আর তো আসলি না। কিছুদিন পর আসবো আব্বু। তা খাবার সবকিছু ভালোভাবে চলতেছে তো নাকি? চলতেছে, কিন্তু সবাই তোকেই খুঁজতেছে। তুই নাকি সবাইকে ভালোভাবে দুধ দিয়ে আসিস বাড়িতে, আর দামও কমিয়ে রাখিস। আব্বু, দাম কমিয়ে রাখি বলেই তো সবাই আমাদের খামারের গরুর দুধ নেয়, আর দুধটাও তো অনেক ভালো। আচ্ছা, তাড়াতাড়ি চলে আসিস, আমি একা সামলাতে পারছি না সবকিছু। ঠিক আছে আব্বু, তাড়াতাড়ি চলে আসবো। এই বলে মেঘ ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর নাবিলা আসতেই নাবিলাকে নিয়ে চলে গেল পার্কে। ঘুরে ঘুরে দেখতেছে পার্কটা। এমন সময় মেঘের চোখ পড়ল তৈয়বা এবং কয়েকটা ছেলে হাতে হাত রেখে বসে আছে। মেঘ গাছের আড়ালে থেকে দুজনের পিক তুলে নিয়ে চলে গেল নাবিলার কাছে। সন্ধ্যায় দুইজন ফুচকা আর হালিম খেয়ে চলে গেল বাসায়। রাতে খাওয়া দাওয়া করে মেঘ ফোনটা বের করে তৈয়বা আর ছেলেটার পিকটা ভালো করে দেখতে লাগলো। ক্রিপিং করে ছেলেটার পিক আলাদা করে পাঠিয়ে দিল রাজের কাছে। বেশ কিছুক্ষণ পর রাজের ফোন কল। ভাই, আপনি যার পিক পাঠিয়েছেন সে হচ্ছে তামিম। বাইরের কয়েকটা দেশের মাফিয়াদের সাথে তার হাত আছে ওর। এই তামিমের প্রতিনিয়ত মেয়ে পাচার করে পুলিশের সামনে দিয়ে, কিন্তু পুলিশ কিছুই করে না তামিমের। ঘুষ খাওয়ালে কোন পুলিশ কি করবে বলতো? আচ্ছা, তুই একটা কাজ কর, তামিমের আরো কিছু ইনফরমেশন আমাকে দে। কোথায় কখন মেয়ে পাচার করবে সকল কিছু আমার চাই আজকে। ঠিক আছে ভাই, আমি সকল কিছু পাঠিয়ে দেব। আজকে আপনি নিশ্চিন্তে ঘুমান, সকালের মধ্যে সকল খোঁজ পেয়ে যাবেন। মেঘ বেশি কিছু না ভেবে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতেই দেখতে পেল হোয়াটসঅ্যাপে তামিমের অনেকগুলো ডকুমেন্ট দিয়েছে রাজ। তার সাথে কি করে, কার সাথে কত সময় থাকে, আর ইত্যাদি ইত্যাদি জিনিস। মেঘ সব কিছু থেকে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে চলে গেল। হোটেলে কিছু খাবার খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। ঘড়ির দিকে তাকাতে দেখতে পেল 10:12 বাজে। কলেজের গেটের সামনে দিয়ে যেতেই পিছন থেকে কে যেন মেঘের মাথায় গাঁটটা মেরে দিয়ে চলে গেল। পিছনে তাকাতেই দেখতে পেল তৈয়বা চলে যাইতেছে। মেঘের বুঝতে বাকি রইল না যে এটা তৈয়বার কাজ। বেশি কিছু না ভেবে চলে গেল ক্লাসে। কয়েকটা ক্লাস করে ক্যান্টিনে এসে বসে আছে। এমন সময় নীলা আসলো। মেঘকে দেখে হাসি মুখে বলতে লাগলো, কেমন আছো মেঘ? আর তুমি কোথায় থাকো? তোমার অ্যাড্রেসটা কি জানা যাবে? আমার অ্যাড্রেস জেনে তুমি কি করবে? আমার অ্যাড্রেস দেওয়া যাবে না। আমি একজনের বাসায় থাকি। আর একটা কথা, তুমি আমার সাথে বেশি কথা বইলো না, তাই বা দেখলে সে তোমাকে অত্যাচার করবে, সাথে আমাকেও। কিছুই করতে পারবে না। কিছু করলে সোজা প্রিন্সিপাল স্যারের কাছে বলে দিব যে তাইবা কলেজে কয়েকটা মেয়েকে কিডন্যাপ করে পাচার করে দিয়েছে। নীলার কথা শুনে মেঘ তো পুরোই অবাক। নীলার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মেঘ এটা দেখে নীলা বলতে লাগলো, কি হলো আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আমি ভূত নাকি পেতনি যে এইভাবে তাকিয়ে আছো? তাইবা কলেজ থেকে মেয়ে কিডন্যাপ করে পাচার করে দিয়েছে, এটা তুমি জানো কি করে? তার মানে তুমি ওদের সাথে যুক্ত আছো, তাই না? আরে না, আমি ওই দিন কলেজ থেকে বাসায় যাচ্ছিলাম। পরে দেখি তাইবা তার বান্ধবীদের নিয়ে কলেজের কয়েকটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাইতেছে। পরে আমিও তাদের পিছু করি। কিছু দূরে যেতেই দেখতে পাই মেয়েগুলোকে অন্য একটা গাড়িতে উঠিয়ে দিয়ে ছেলেটার কাছ থেকে 1 ব্যাগ টাকা নিয়েছে। এটা থেকে বোঝা যায় যে তাইবা মেয়েগুলোকে পাচার করে দিয়েছে। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি কি গাড়ির নাম্বারটা দেখেছো? দেখে থাকলে আমাকে বলো। একটু ওয়েট, মনে করে নেই। 22WZ63 এটা ছিল গাড়ির নাম্বার। কি রে নীলা, বেশ ভালোই তো জমেছে দেখি। ওই বলদটার সাথে চালিয়ে যা কয়েকদিন পর তা যখন তোকে ধর্ষণ করবে তখন আমার কাছে আসিস, তোকে ভালো একটা লাইন ধরিয়ে দিব। এই বলে তৈয়বা চলে গেল। এদিকে মেঘ তৈয়বার কথা শুনে অনেক রেগে যায়। মেঘের পুরো মুখ লাল হয়ে গেছে। এটা দেখে নীলা বলতে লাগলো, আরে বাদ দাও ওর কথা। পাগল ছাগল যা বলবে তাই কি শুনতে হবে নাকি? আমাদের বলো, এখন তো আর ক্লাস হবে না, চলো আজকে তোমাকে নিয়ে আমাদের বাসায় যাব। কি বলো? আমার মতন একজন গরিবকে তোমার বাসায় নিয়ে গেলে তোমার বাসা তো ময়লা হয়ে যাবে। থাক, যাইতে হবে না, তুমি একাই চলে যাও। চলো বলতেছি, আজকে তোমাকে যেতেই হবে। আমার সাথে চলো বলতেছি।
ম্যাম গাড়িতে উঠেন, স্যার আমাকে ফোন দিয়েছিল আপনাকে নিয়ে তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য। মেঘ গাড়িতে ওঠো। মেঘ তো অবাক, এর চরম মাত্রায় চলে গেছে। এত দামি গাড়ি, কিন্তু নীলা ব্যবহার এবং পোশাক দেখে মনে হয় নীলা একজন গরিব মেয়ে। মেঘ গাড়িতে উঠতেই ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। কিছুক্ষণ গাড়ি চালিয়ে চলে আসলো অনেক বড় একটা বাড়িতে। মেঘ বাড়ির ভিতরে ঢুকতে দেখতে পেল পুলিশ, সেনাবাহিনীর ডিভির আরও অন্যান্য পুলিশের কর্মী হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির ভিতরে প্রবেশ করতেই যাবে এমন সময় বাড়ির দারোয়ান মেঘকে চেক করতে লাগলো। চেক করা শেষ হতেই বলতে লাগলো, পিস্তলটা রেখে যান এইখানে, ভিতরে পিস্তল নিয়ে প্রবেশ করা নিষেধ। দারোয়ানের কথা শুনে নীলা এবং মেঘ দুজনেই অবাক হয়ে গেল। মেঘ পিস্তলটা বের করে দারোয়ানের হাতে দিয়ে নীলার সাথে চলে গেল ভিতরে। বড় একটা রুমে বসে আছে মেঘ আর নীলা। এমন সময় প্রধানমন্ত্রী আসলো। প্রধানমন্ত্রীকে দেখে মেঘ তো আরো অবাক। নীলা, তুমি আমাকে প্রধানমন্ত্রীর বাড়িতে নিয়ে এসেছো কেন? আর তোমার আসল পরিচয় বা কি? নীলামা, যা তুই ফ্রেশ হয়ে আয়, আমি কথা বলতেছি মেঘের সাথে, ওরফে MK, তাই না মেঘ? প্রধানমন্ত্রীর মুখে এমকে শুনে আরো অবাক হয়ে গেল মেঘ। চুপচাপ বসে আছে সোফায়। এমন সময় প্রধানমন্ত্রী আবার বলে উঠল, নীলা হচ্ছে আমার মেয়ে। সে সবসময় এইভাবেই চলাফেরা করতে পছন্দ করে, তাই আমিও কিছু বলি না তাকে। তা মেঘ, তুমি তামিম এবং আরও ভিন্ন দেশের মাফিয়াকে মারতে এসেছ গ্রাম থেকে এই ঢাকা শহরে। এখন যদি আমি তোমাকে মেরে ফেলি, তখন তুমি কি করবে? আমাকে মারা এত সহজ না মিস্টার সবুজ চৌধুরী। আপনি চাইলে দেখে নিতে পারেন আমাকে মারতে পারে কিনা আপনার লোকেরা। মেঘের কথা শুনে প্রধানমন্ত্রীও অবাক। প্রধানমন্ত্রী ইশারা করতেই কয়েকজন বডিগার্ড মেঘের উপরে গুলি করতে লাগলো, কিন্তু মেঘের কিছুই হলো না। এইটা দেখে প্রধানমন্ত্রী তো পুরাই অবাক। মেঘ, তুমি এমন কি পরে এসেছো যে তোমাকে এতগুলো গুলি করার পরও তোমার শরীরে একটা গুলিও লাগে নাই? এই ঘড়িটা দেখতেছেন না, এটার এমন কিছু পাওয়ার আছে যার হাতে একবার এই ঘড়িটা যাবে তাকে মারা এত সহজ হবে না। আর আপনি আমার পরিচয় জানলেন কি করে যে আমি এমকে? এটা আমি জানি না, এটা আমার মেয়ে নীলা জেনেছে। কালকে তুমি নীলাকে বাঁচিয়েছো, তখন নীলা তোমার হাতে MK গ্যাংস্টার কিং লেখাটা দেখে ফেলেছে। পরে বাসায় এসে আমাকে সব কিছু বলেছে। আমি প্রথমে বিশ্বাস করিনি, কারণ তুমি তো 5 বছর এই ঢাকা শহরে কোনো কাজ করো নাই, এখন আবার শুরু করেছ। এটা দেখে অবাক হলাম, তাই নীলাকে বলেছিলাম তোমাকে নিয়ে আসতে। দেখতে চাইছিলাম তুমি সত্যি MK কি অন্য কেউ। তো আমি এখন কি করতে পারি আপনার জন্য বলেন আমাকে, আমি আমার যথাসাধ্য দিয়ে চেষ্টা করব। বেশি কিছু না, যারা এই মেয়ে পাচারের কাজ করে তাদেরকে মেরে ফেলো। এর সাথে যদি মেয়েও সংযুক্ত থাকে তাহলে তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দাও। বাকিটা আমি দেখে নিতেছি। ঠিক আছে, তাই হবে। আর নীলাকে বলে দেবেন আমার সাথে যেন বেশি কথা না বলে, কারণ আমার সাথে বেশি কথা বললে কলেজের কিছু মেয়ে ভাববে আমি নীলার সাথে রিলেশন করি। বাবুব না, আমি তো চাই তোমার মতো একজন ছেলে আমার মেয়ের জামাই হিসেবে। সরি, আমি আপনার মেয়ের জামাই হতে পারবো না। আমি গ্রামের সাধারণ একজন ছেলে। আপনার মেয়ে গরুর গোবরে হাত দিতে পারবে না, না মাটির চুলায় রান্না করতে পারবে। তার থেকে ভালো হবে আপনি আপনার মেয়েকে টপ বিজনেসম্যান ইসমাইলের ছেলের সাথে বিয়ে দিয়ে দেন। ছেলেটা খুব ভালো, আমার বন্ধু। ঠিক আছে, খোঁজখবর নিয়ে দেখি, ভালো হলে তো বিয়ে দিয়ে দিব। আমাদের বাসায় যখন এসেছো খাবার খেয়ে যাও। আবার কবে কখন আসবে তার কোনো শিউর নেই। আমার পেট এখন পুরো ভর্তি, এখন কোনো খাবার খাইতে পারবো না, আরেকদিন খাবো। এখন যাই তাহলে। এই বলে মেঘ চলে গেল বাহিরে। দারোয়ানের কাছ থেকে তার পিস্তলটা নিয়ে বাহিরে চলে গেল। এদিকে রিকশা নিয়ে সোজা বাসার দিকে রওনা দিল। বাসায় গিয়ে ব্যাগটা খাটের উপর রেখে নীলার দেওয়া গাড়ির নাম্বারটা সার্চ করতে লাগলো, কোথায় আছে এখন গাড়িটা। ম্যাপে দেখাচ্ছে গভীর জঙ্গলে গাড়িটার লোকেশন দেখাচ্ছে। মেঘ তার ফোনটা বের করে ফোন দিল রাজকে। কিছুক্ষণ রিং হতেই রাজ ফোনটা রিসিভ করলো। হ্যালো রাজ, আমাকে রাতে একটা মিশনে যাইতে হবে। আমাদের বাইকগুলো বের করে রাখিস, আর পর্যাপ্ত পরিমাণে তেল ভরে রাখিস বাইকগুলোতে। ঠিক আছে ভাই, এখন তাহলে রাখছি। একটা জায়গায় এসেছি, শুনেছি আজকে এই জায়গায় মেয়ে দিয়ে যাবে পাচারকারীরা। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে ফোন দিস। রাখছি আমি এখন।
মেঘ ফোনটা রেখে রাজের লোকেশনটা দেখতে লাগলো। লোকেশনটা বের করে ফ্রেশ হয়ে চলে গেল তার ডেরায়। বাইকটা বের করে স্টার্ট দিয়ে সোজা চলে গেল রাজের লোকেশনে। গিয়ে দেখে রাজকে গাছের সাথে বেঁধে রেখেছে শত্রুরা। মেঘ তার স্নাইপারটা বের করে রাজের রশিগুলোতে গুলি করতে রাজের রশি খুলে গেল। এদিকে মেঘের একের পর এক গুলি করতেছে শত্রুদের উপর। গুলি করতে করতে সবাইকে মেরে ফেললো, শুধু বেঁচে আছে তামিম। মেঘের মুখে মাস্ক থাকার কারণে মেঘকে চিনতে পারে নাই। শোন তামিম, একটা কথা বলি, আজকে তোকে ছেড়ে দিয়েছি, আবারও যদি দেখি কোনো দিন এমন করছিস তাহলে ওই দিনটাই হবে তোর লাস্ট দিন। আজকে গেলাম তাহলে, এরা চল। আমি তো এই কাজ আবারও করবই, দেখি তুই আমাকে কীভাবে আটকাস। তামিমের কথা শুনে মেঘ তামিমের দুই পায়ে গুলি করে দিল পিস্তল দিয়ে। আর কিছু না বলে রাজকে নিয়ে চলে গেল ডেরায়। ভাই আপনি জানলেন কি করে যে আমার বিপদ হবে ওইখানে? এই মাফিয়া জগতে আমি 2 দিন হয়নি এসেছি। আমার বয়স যখন 15 তখন থেকে এই মাফিয়া জগতে ঢুকেছি। সো এই ঢাকা শহরে কোথায় কি হয় আমি এখান থেকেই বসেই বলতে পারি। তাই তো সবাই আপনাকে এমকে নামে চেনে। কি খাবেন বলেন, আমি বলতেছি খাবার এনে দেওয়ার জন্য। আমি এখন কোনো কিছুই খাবো না। তুই সৌরভকে ফোন দিয়ে বল এখানে আসতে। এখন থেকে আমার আসল রূপ বের হবে। তামিমকে তো শাসিয়ে দিয়ে এসেছি, সে এখন তার কাজ শেষ করে পালিয়ে যাবে, তার আগে তাকে ধরতে হবে। ঠিক আছে ভাই, আমি সৌরভকে ফোন দিয়ে বলতেছি আসার জন্য। আর 3 দিন পর তার বড় একটা ডিল হতে চলেছে। ওইখানে প্রায় 3000 মেয়ে পাচার হবে। ওইখানে সকল দেশের মাফিয়ারা আসবে। তাহলে তো ওই দিন তাকে খুন করতে হয়, কি বলিস তুই? ওই দিন তাকে খুন করতে হবে। এখন কি বাসায় চলে যাবেন নাকি এইখানেই থাকবেন আপনি? এখন বাসায় চলে যাব। আর এই 2টা মেয়ের পরিচয় বের কর তো। এই মেয়েটার নাম ঋতু আর এই মেয়েটার নাম মাইশা। ভাই আপনি এই ছবিটা কোথায় থেকে পেয়েছেন? আর এই মেয়ে কি করেছে? কি করেছে এটা পরে জানতে পারবি। তুই আগে এই 2টার আসল পরিচয় বের কর। ওর বাবা মা কে, আর কোথায় থাকে, কয় ভাই বোন, কি করে, ইত্যাদি ইত্যাদি সব বের করবি আজকে রাতের মধ্যে। ভাই মাইশা হচ্ছে আমার ছোট বোন, সে কি করেছে একবার বলেন ভাই। আমি নিজে হাতে তাকে শাস্তি দেব, দরকার পড়লে আমি নিজে তাকে মেরে ফেলবো। আমি যেটা বলবো এটা শুনে তুই হয়তো বিশ্বাস করতে পারবি না, তবে তোকে বিশ্বাস করতে হবে। আমি পোপ রাখি সবসময়। এই দেখ, তোর নিজের চোখেই দেখে নে তোর বোন কি করে, কলেজের কথা বলে কোথায় যায়। রাজ ফোনটা নিয়ে দেখতে লাগলো মাইশা একটা ছেলের সাথে শারীরিক সম্পর্ক করছে। এটা দেখে তার হাত থেকে ফোনটা পড়ে গেল। দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল রাজ। কি বলবে কিছুই আসতেছে না তার মাথায়। রাজ কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, ভাই এটা এটা আমার বোন হতে পারে না, এটা অন্য কেউ। ভাই আপনি সত্যি করে বলেন প্লিজ ভাই, এটা অন্য কেউ। আজকে কি বার? আজকে সোমবার। কেন ভাই কি হয়েছে? জানি তুই বিশ্বাস করবি না, চল আমার সাথে, তোকে নিয়ে ওই জায়গায় যাব। ওইখানে গেলে তুই পুরো দৃশ্যটা নিজের চোখে দেখতে পারবি। তবে একটা কথা, ওইখানে কোনো কিছু করতে পারবি না তোর বোনকে। তোর বোন এসব ইচ্ছে করে করতে চায় নাই, এর পেছনে ঋতুর হাত আছে। মেঘ রাজকে নিয়ে চলে গেল একটা রেস্টুরেন্টে। দুজন উপরে উঠতে যাবে এমন সময় একটা লোক বলতে লাগলো, ভাই ভিতরে যাইতে হলে ট্যাক্স দিয়ে যাইতে হবে আর মাস্ক পরে যাইতে হবে। এই নেন, এইখানে 10,000 টাকা আছে। মাল ভালো পাবো তো ভেতরে? 2জন কোচি মাল আছে, গিয়ে দেখতে পারেন, তবে রেট অনেক হাই। সমস্যা নেই, আজকে টাকা ভরপুর নিয়ে এসেছি। এই ব্যাগের ভেতরে যত পারি উড়াবো আজকে। এই বলে মেঘ এবং রাজ ভিতরে চলে গেল। দরজার বাহিরে ঋতু এবং মাইশা দাঁড়িয়ে আছে। এদিকে মেঘ ঋতুর থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। অন্যদিকে রাজ চলে গেল মাইশার কাছে। চলুন শুনে আসি কি কথা হচ্ছে তাদের মাঝে। যাবেন না কি ভিতরে? কত টাকা এক রাতের জন্য? 5 লক্ষ টাকা এক রাতের জন্য, যা ইচ্ছে করতে পারবেন, সমস্যা নেই। এটা শুনে রাজ তার মুখ থেকে মাস্কটা সরাতে মাইশা হা করে তাকিয়ে আছে রাজের দিকে। এদিকে রাজের চোখে পুরো রক্তবর্ণ ধারণ হয়ে আছে। কি করবে সে নিজেও বুঝতে পারছে না। মাইশার চুলের মুঠি ধরে নিয়ে যেতে লাগলো গাড়িতে। এদিকে মেঘ ও ঋতুর চুলের মুঠি শক্ত করে ধরে গাড়িতে উঠে লাগতো। রাজ, এই 2টাকে ধরে রাখ, আমি গাড়ি চালাচ্ছি। মেঘ গাড়ি চালিয়ে চলে গেল রাজদের বাসায়। গাড়ি থেকে নামতে রাজ তার বোনের চুলের মুঠি ধরে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিল। মেঘও দাঁড়িয়ে আছে রাজের সাথে।
বেশ কিছুক্ষণ পর মিসেস লতা এসে দরজা খুলতেই দেখতে পেল রাজ তার বোনের মাথার চুলের মুঠি ধরে আছে। এটা দেখে লতা বলতে লাগলো, রাজ কি করতেছিস এসব? ছেড়ে দে মাইশাকে, ব্যথা পাচ্ছে তো। মা তুমি চুপ থাকো, আজকে মাইশাকে মেরেই ফেলবো আমি। এই বলে রাজ মাইশাকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। মেন গেটটা লাগিয়ে দিয়ে মাইশাকে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিল রাজ। কোমর থেকে বেলটা খুলে পেটাতে লাগলো মাইশাকে। এদিকে মিসেস লতা বাধা দিতেছে। রাজ কি করতেছিস? মরে যাবে তো মাইশা। বল কি হয়েছে আমাকে আগে শুনি, এরপর আমি বিচার করব মাইশার। কি শুনবে মা তুমি, কি শুনবে? তোমার মেয়েকে পড়ার নামে করে দিয়েছো হোটেলে থাকার জন্য। তোমার মেয়ে জানো কি রে, রাত বিরাত শরীরের তৃপ্তি মিটাই হোটেলে গিয়ে, তাও আবার এক রাতের জন্য 5 লক্ষ টাকা দাবি করে। মাইশা, তোর ভাই কি বলেছে? সব কথা কি সত্যি না মিথ্যা? মাইশা কোনো কথা বলতেছে না। কি বলবে? সব কথাই যে সত্যি। সে এইখানে মিথ্যে বলবে কি করে? এমন সময় মাইশার আব্বু নিচে চলে আসলো। চিৎকার চেঁচামেচি শুনে এসে দেখে মাইশা মাটিতে বসে আছে, রাজের চোখে পানি। কি হয়েছে লতা, চেঁচামেচি করছো কেন? আর রাজ, তুই না কাজে গিয়েছিলি? মাইশা তোর তো হোস্টেলে থাকার কথায়, এইখানে কি করিস? আব্বু তুমি রুমে যাও, এইখানে কোনো কাজ নেই তোমার। এমনিতে হাড়ের সমস্যা আছে, এসব তুমি শুনতে পারবে না। আরে কি হয়েছে বলবি তো আমাকে নাকি? আমি এখন একদম সুস্থ আছি। ঋতু, তুই ওইখানে কি করিস? আর এই ছেলে, তুমি ওর মাথায় চুল এইভাবে ধরে দাঁড়িয়ে আছো কেন? ছাড়ো বলতেছি। মেঘ ঋতুর ওড়নাটা নিয়ে তার দুটো হাত বেঁধে মাইশার সাথে বসিয়ে বলতে লাগলো, আঙ্কেল, আপনি আমাকে চিনবেন না। আপনি হয়তো ঋতুকে চিনেন। ঋতুর পরিবারকে খবর দেন আর বলেন এখন এইখানে আসতে। আরে কি হয়েছে এইখানে বলবে তো? আমাকে না বললেই তোমরা কি বলা শুরু করে দিয়েছো। এই দুজন কি করছে? আব্বু মেঘ যা বলতেছে তাই করো। ঋতুর পুরো পরিবারকে খবর দাও আর বলো ওইখানে আসার জন্য। আম্মু তুমি আমার জন্য কিছু খাবার তৈরি করে নিয়ে আসো, খুব ক্ষুধাও লাগছে। আচ্ছা তুই বস, আমি রান্না করে নিয়ে আসতেছি। বাবা তুমি কি খাবে বলো, আমি রান্না করে নিয়ে আসতেছি। রাজের জন্য যেটা বানাবেন ওইটা আমার জন্য বানান, তাহলেই হবে। মিসেস লতা কান্না করতে করতে চলে গেল রান্নাঘরে। এদিকে মেঘ, রাজ এবং রাজের আব্বু বসে আছে সোফায়। এমন সময় কলিং বেল বেজে উঠল। রাজ দরজা খুলতেই দেখে ঋতুর আম্মু আব্বু দাঁড়িয়ে আছে, সাথে তাদের বড় ভাইও। রাজ তাদের সাথে সৌরভকে দেখে বলতে লাগলো, সৌরভ তুই ওইখানে কি করিস? আমারও তো একই প্রশ্ন আব্বু, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? তুমি হয়তো অন্য বাসায় যাবে, এই বাসায় না। না, এই বাসায় আমি এসেছি, ভিতরে চল। লটিফ কি হয়েছে, এত জরুরি আসতে বললি যে? আর ঋতু তুই এইখানে কি করিস? ঋতু কোনো উত্তর দিচ্ছে না। এদিকে সৌরভ মেঘকে দেখে বলতে লাগলো, ভাই আপনি এইখানে কি করেন? আর জানো কি হয়েছে বলো তো, আমি তো কিছুই বুঝতেছি না। ভাই আপনার ফোনটা দেন, সৌরভকে দেখিয়ে আনি। আমার রুম থেকে এইখানে দেখলে অনেক সমস্যা হবে। রাজ সৌরভকে নিয়ে চলে গেল রুমে। মোবাইল থেকে ভিডিওটা দেখে সৌরভ দৌড়ে এসে ঋতুর দুই গালে চড় মারতে লাগলো। হাতের কাছে কিছু না পেয়ে কোমর থেকে বেলটা খুলে পেটাতে লাগলো ঋতুকে। এদিকে সবাই সৌরভকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু কেউ পারছে না। এমন সময় মেঘ বলে উঠল, সৌরভ হয়েছে এখন, থাম। তোর ফোনটা দে ঋতুকে। ঋতু, এই নাও তোমার বয়ফ্রেন্ডকে ফোন দাও, বলো এখনই এই বাসায় আসতে, তোমাকে যদি সত্যি সত্যি ভালোবেসে থাকে সে। ঋতু ফোন দিচ্ছে, কিন্তু ওর পাশ থেকে বারবার বলতেছে ফোন সুইচ অফ সুইচ অফ। কি ফোন ধরছে না তো? কি পেলে এসব করে বলো তো? সামান্য টাকার জন্য নিজেকে অন্যের কাছে বিলিয়ে দিলে? তোমার ভাইয়ের স্যালারি জানো কত? প্রত্যেক মাসে 3 লক্ষ টাকা করে পায় তোমার ভাই। মাইশা, রাজের স্যালারি জানো কত? জানো না তো? রাজ প্রত্যেক মাসে কম করে হলো 7 লক্ষ টাকার উপরে পায়। রাজ এবং সৌরভ দুজন আমার হয়ে কাজ করে। এমকে মাফিয়া কিং আমি। তোমাদের তো কোনো কিছুর অভাব নেই, সবকিছুই তো আছে। তাহলে কেন করতে গেলে এইরকম? এখন এসব যদি কেউ জানে তাহলে তোমাদেরকে কে বিয়ে করবে বলো তো? কেউ কথা বলতেছে না। এদিকে লতিফ সাহেব এবং সৌরভের আব্বু বুঝে গেছে কি করেছে। তারা মাথায় হাত দিয়ে বসে পড়ল মাটিতে আর বলতে লাগলো, কে দেই নাই মা তাদের, বলতো কি দেই নাই? রাজকে একটা জামা এনে দিতাম আর তাকে 3টা। আমার হার্টের সমস্যা হয়েছে দেখে তোর ভাই
তার নিজের লেখাপড়া ছেড়ে দিয়ে পরিবার চালিয়েছে। তোকে তো কোনো দিন কষ্ট দেই নাই, আজকে কোন পরিবারের মুখে চুলকানি লাগালি? ওরা কথা বলতেছে, সবার চোখে পানি এসে এদিকে মেঘ সৌরভ আর রাজকে নিয়ে চলে যায়। ছাদে 3 জন দাঁড়িয়ে আছে। এমন সময় মেঘ বলে উঠল, সৌরভ এবং রাজ, তোদের উপর শেষ ভরসা। রাজ, তুই ঋতুকে বিয়ে করে ফেল, আর সৌরভ তুই মাইশাকে বিয়ে করে ফেল। একবার ভেবে দেখ ভাই, মার সম্মানের ব্যাপার। একবার ভিডিওটা সারা দেশে ছড়িয়ে পড়লে তোরা কাউকে মুখ দেখাতে পারবি না। আমাদের দুইজনকে একটু ভাবতে দেন ভাই। যা, তোরা ওই পাশে গিয়ে কথা বলেনি, ঠান্ডা মাথায় কথা বল, কি করবি? দুজন কথা বলতে লাগলো। রাত 11টা বেজে গেছে, এখনো দুজন কথা বলতেছে আর ভাবছে। বেশ কিছুক্ষণ পর রাজ বলতে লাগলো, ভাই আমরা রাজি আছি। তাহলে নিচে চল, পরিবারের সাথে কথা বলে তোদের বিয়েটা করিয়ে দিই। মেঘ এবং রাজ। সৌরভ চলে গেল নিচে। সবার সাথে আলোচনা করে বিয়েটা করিয়ে দিল মেঘ। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। রাতে 3 জন বসে আছে একসাথে। এমন সময় রাজ বলতে লাগলো, ভাই কালকে তো আমাদের মিশন, এটাই হয়তো আমাদের শেষ মিশন হবে, আর মিশন পাবো না আমরা, কি বলিস সৌরভ? এটাই তো হয়তো শেষ মিশন। মন খারাপ করে বসে আছিস কেন এখনো? বাদ দে না, বিয়ে তো একদিন একদিন করতেই হবে। ধরে নে বোনের জন্য কিছু একটা করে দেখিয়েছিস। এটাই। 3 জন বসে প্ল্যান করতে লাগলো কালকের মিশনটা কিভাবে কমপ্লিট করবে। প্ল্যান করে ফেললো 3 জন। রাতে মেঘ চলে গেল বাসায়। বিছানায় শুয়ে পড়তেই তার রুমের কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই দেখতে পেল নাবিলা তার মা বাবাকে নিয়ে এসেছে। আঙ্কেল, আপনারা এইখানে? মেঘ, তোমার সাথে কিছু কথা ছিল, যদি অনুমতি দিতে তাহলে কথাগুলো বলতাম। অনুমতি নেওয়ার কি আছে, বলে ফেলেন আপনি। আমি তো আপনার ছেলের মতোই, তাই না? আমার মেয়েকে বিয়ে করবে তুমি মেঘ? সরি আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। এইখানে আমি একটা কাজে এসেছি। কালকে কাজটা শেষ হলে চলে যাব গ্রামে, আর হয়তো আপনাদের সাথে দেখা হবে না। নাবিলা, সরি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ওরা আরো কিছুক্ষণ কথা বলে চলে গেল। মেঘও দরজা লাগিয়ে এসে ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হয়ে গেল। মেঘ তার ব্যাগটা গুছিয়ে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতেই নাবিলা বলতে লাগলো, আজকে তো চলেই যাবে, শেষবারের মতো আমাদের সাথে খাবারটা খেয়ে যাও। ঠিক আছে, চলো খাবার খেয়ে নিই শেষবারের মতো। মেঘ খাওয়া দাওয়া করে চলে আসলো ডেরায়। রাতে খাওয়া দাওয়া করে সবাই রেডি হয়ে চলে গেল অরেঞ্জ জঙ্গলে। মেঘের পুরো টিম লুকিয়ে বসে আছে। বেশ কিছুক্ষণ পর এক এক করে 35টা ট্রাক আসলো নদীর পাড়ে। গাড়ি থেকে নেমে আসলো তামিম। বেশ কিছুক্ষণ পর নদীর পাড়ে নৌকা আসতে লাগলো সারি বেঁধে। পাড়ে নৌকা রাখতে কয়েকজন লোক নামলো। তারা চেয়ারে বসে কথা বলছিল। এমন সময় মেঘ সবাইকে ইশারা করতে গুলি করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে শত্রুদের কয়েকজনকে মেরে ফেললো। হঠাৎ গুলি করার শব্দে সবাই লুকিয়ে পড়ল। রাজকে ইশারা করতেই পাড়ের উপর থেকে স্নাইপার দিয়ে গুলি করতে লাগলো। ওদিক থেকে গুলি আসতেছে আর অন্য পাশে চলে আসলো সৌরভকে ইশারা করতেই সৌরভ গুলি করতে লাগলো। আর এক পাশে যেতেই আর একজনকে ইশারা করতে লাগলো গুলি করার জন্য। ওদের সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে মারতেছে। শত্রু পুরো দলকে মেরে ফেললো। শুধু বেঁচে আছে তামিম। কি রে, আমার বোনকে ধর্ষণ করেছিলি না? আজকে দেখ তোর কি হাল করি। সৌরভের পিস্তলটা বের করে সৌরভের মাথায় সব গুলি চালিয়ে দিল। মাথা থেকে মস্তিষ্ক গলে পড়তাছে। চল, আমাদের কাজ শেষ, আর কোনো কাজ নেই। মেঘ চলে গেল তাদের ডেরায়। গিয়ে প্রধানমন্ত্রী এসে বসে আছে। কিছুক্ষণ প্রধানমন্ত্রীর সাথে কথা বলল সবাই। ভোর 5টা, সবাই ঘুমিয়ে আছে। এমন সময় মেঘের ঘুম ভেঙে গেল। আর একটা কথা আপনাদের তো বলাই হয় নাই, তৈয়বাকে পুলিশে নিয়ে গেছে। মেয়ে পাচার করার সময় প্রধানমন্ত্রীর কমান্ডার দিয়ে তাদের ধরেছে। রাজ, সৌরভ, কাজ তো শেষ, আমাকেও যেতে হবে বাড়িতে। তোরা ভালো থাকিস। আর একটা কথা, আবার মিশন হলে খবর দিস আমাকে। ভাই কয়েকদিন থেকে জানে এখানে আমাদের সাথে? না, ওইদিকে আব্বু একা একা কাজ করছে খামারে, বুঝেছি তো কত কষ্ট। ঠিক আছে ভাই, চলে আমাদের গাড়ি করে দিয়ে আসি আপনাকে বাসায়। না, আমি বাসে করে চলে যাব। আমাকে বাস কাউন্টার অবধি পৌঁছে দিয়ে আয় গাড়ি করে। চলেন ভাই। মেঘকে নিয়ে চলে গেল বাস কাউন্টারে। একটা টিকিট কেটে গাড়িতে বসে পড়ল মেঘ। বেশ কিছুক্ষণ পর গাড়ি ছেড়ে দিল।
দীর্ঘ 6 ঘন্টা পর চলে আসলো তাদের গ্রামে। একটা রিক্সা নিয়ে সোজা তাদের বাসায় চলে গেল। আব্বু কেমন আছো? তোকে ছাড়া ভালো থাকি কি করে বলতো? এখন তুই চলে এসেছিস, এখন আবার ভালো থাকবো। চলো ভেতরে যাই। মেঘ সবাইকে নিয়ে ভিতরে চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে দিল এক ঘুম। ফজরের আজানের শব্দে ঘুম ভেঙে গেল মেঘের। উঠে নামাজ আদায় করে দুধ দোয়াতে গেল গরুর থেকে। এইভাবেই কেটে গেল 9টি মাস। সকালে সবার বাড়িতে দুধ দিয়ে মেঘ বাসায় আসতেই দেখে তৈয়বা বসে আছে। তৈয়বাকে দেখে মেঘ অনেকটাই অবাক হলো, কিন্তু তার সাথে রাজ এবং সৌরভ সবার পরিবারকে দেখে আরো অবাক হলো মেঘ। কিরে কখন আসলি তোরা? আর তোরা আসবি আমাকে খবর দিবি না? খবর দিলে কি আর দেখতে পারতাম আমাদের ভাই গ্রামে কিভাবে থাকে আর শহরে কিভাবে থাকে? বাহ, ভালোই মানাইছে আপনাকে, পুরাই গাইয়া গাইয়া। সেটা তো বুঝলাম, কিন্তু এই মেয়ে জেল থেকে ছাড়া পেল কি করে, আর আমার বাসায় বা আসলো কেন? চলেন আপনার পুরো খামার দেখতে দেখতে বলতে থাকি। চল। এরপর রাজ সবকিছু বলল মেঘকে। দুপুরের খাবার খেয়ে সবাই পুরো গ্রামটা ঘুরল। এদিকে মেঘ একবারও তৈয়বার দিকে তাকালো না। দেখতে দেখতে রাত হয়ে আসলো। খাওয়া দাওয়া শেষ করে একটা কাজী ডেকে মেঘ আর তৈয়বার বিয়ে পড়িয়ে দিল সবাই। তৈয়বা রুমে বসে আছে। এদিকে মেঘ সবার সাথে আড্ডা দিতাছে ছাদে বসে। তা ঋতু বেবি হবে কবে? এই তো আজ 6 মাস হয়েছে। ও আচ্ছা, মাইশা কি খবর, তোমার কবে হবে? সেম, আর 6 মাস পরে। তাহলে তো ভালোই। এখন আপনার পালা, আজকে রাতেই আপনাকে বেবি আনতে হবে। এখন বাসর ঘরে যান, সারা রাত বেবি আনার মিশন করবেন। এই বলে মেঘকে সবাই ধরে নিয়ে চলে আসলো বাসর ঘরের সামনে। ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে দিল। মেঘ দরজাটা লাগিয়ে দিয়ে খাটের কাছে যেতেই তৈয়বা নিচে নেমে মেঘের পা ধরে সালাম করলো। মেঘ তৈয়বাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, চলেন নামাজ আদায় করে নিই। চল। দুজন নামাজ আদায় করে নিল। তৈয়বা খাটে বসে আছে। এদিকে মেঘ খাট থেকে একটা বালিশ নিয়ে যেই সোফায় যাবে, এমন সময় তৈয়বা মেঘের পাঞ্জাবি ধরে টান মেরে বিছানায় ফেলে দিল আর বলতে লাগলো, আমি এখন ভালো হয়ে গেছি, খারাপ কাজ করি না এখন আর। বিশ্বাস হয় না, খাটের ওপর ঘুমালেই কখন জানি আমার পেট কেটে 2টা কিডনি নিয়ে পালিয়ে যান। এখন আপনি আমার পর, আমি যা খুশি করতে পারবো। ছাদ থেকে আসার সময় মাইশা কি বলেছিল মনে আছে তো? মনে আছে। তাহলে শুরু করো। তৈয়বার মুখে এই কথা শুনে মেঘ বিড়াল মারতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর খাট থেকে কর মরিয়ে আওয়াজ আসলো। মেঘ তাকিয়ে দেখে খাট ভেঙে 2 টুকরো হয়ে গেছে। এটা দেখে তৈয়বা বলতে লাগলো, বাহ, এত পাওয়ার আপনার, আগে জানতাম না। পাওয়ার থাকবে না যেহেতু আমি পুরুষ মানুষ। খাটটা খুলে একপাশে রেখে আবার বেবি আনার মিশনে লেগে পড়লো দুজন। ওরা বেবি আনুক আর আমরা মিষ্টি খাওয়ার জন্য অপেক্ষায় থাকি। সবাই হাত পেতে বসে থাকেন। খুব শীঘ্রই মিষ্টি খেতে পারবেন। আজকের গল্পটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ।